জনগণের প্রতিনিধি। তার মানে আমি বলতে চাচ্ছি, আগে একটা আসনে একজন এমপি থাকতো, এখন দাবি করছি একটা আসনে 3 জন এমপি থাকবে। সৎলোকের যোগ্যতা হবে অবসরপ্রাপ্ত বিসিএস ক্যাডার অথবা দাওরা হাদিস পাস, কামেল পাস, MA পাস, এরকম লোকের ভিতর থেকে লটারির মাধ্যমে একজন সৎলোক নির্বাচিত করবেন এবং সেই সৎলোক লটারি কাটার আগে তিনি লিখিত দেবেন, যদি আমি দুর্নীতি করি তাহলে আমার আজীবনকাল জেল খাটতে হবে, না হলে ফাঁসি হবে, তা নাহলে তো সৎলোক পাবেন না। এইভাবে যদি সৎলোক দিয়ে অর্থ পরিচালনা করা হয় কোনো আসনের, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ব্রিজ, তাহলে কোথাও কোনো উল্টাপাল্টা হবে না, সঠিকভাবে কাজ হবে। এবং ব্রিফিংয়ে প্রতিদিন 4টার সময় তিনি বলে দেবেন যে আজকে কত কাজ হলো, কত আয় হলো, কত ব্যয় হলো। এইভাবে রাষ্ট্রটা চললে রাষ্ট্র অনেক সুন্দর হবে। এবং এই সাথে আরেকটা লোকের কথা বলতে চাই, সেটা হলো মেধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ এদেশের ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন ছিল মেধা প্রতিষ্ঠা করার আন্দোলন। আমি সেই মেধার কথা বলছি। যদি একটা আসনে পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার যে পাবে সে হবে মেধাবী এমপি, এবং মেধাবী এমপির কাজ হবে ওই আসনের সমস্যা খুঁজে বের করা, ওই আসনের সঠিক সমস্যা খুঁজে বের করে সৎলোক, মেধাবী লোক এবং জনগণের প্রতিনিধির সাথে আলোচনা করে তিনি সমস্যা সমাধানের পরিকল্পনা করবেন। এবং আরেকটা লোকের কথা বলতে চাই, যেটা জনগণের প্রতিনিধি, 18 কোটি মানুষের কামনা। জনগণের প্রতিনিধি হবে, সিসি ক্যামেরার সামনে নির্বাচন হবে, জনগণ সুন্দরভাবে সব কিছু পূর্ণভাবে দেখবে, সব কিছু সিসি ক্যামেরার সামনে নির্বাচন হয়ে আল্লাহ যাকে মনোনীত করবেন তিনি হবেন জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধির কাজ হবে সৎলোক এবং মেধাবী লোকের সাথে আলোচনা করে রাষ্ট্রের এবং ওই আসনের সমস্যার সমাধান দেওয়া। এভাবে যদি আমাদের এখন বর্তমান পার্লামেন্ট চলে 300 আসন, আর আমি বলতে চাচ্ছি এই 300 আসনে 900 ব্যক্তির সেটিং থাকবে, একজন সৎ, একজন মেধা, একজন জনগণের প্রতিনিধি এবং জবাবদিহিতামূলক রাজনীতি। প্রতিদিন বিকাল 4টার পরে কি কাজ হয়েছে কোন আসনে, সৎলোক সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করবে, কত আয়, কত ব্যয়। এবং এই জাতীয় পার্লামেন্টের সামনে সিনেমার পদ্মার মতো ভেসে উঠবে সারা বাংলাদেশ কত আয় করলো, কত ব্যয় করলো। আমি মনে করি যে এইভাবে যদি প্রতিদিনের হিসাব প্রতিদিন হয় তাহলে রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে। এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আমার এই নিয়মটা যদি আপনারা একটু মেনেন এবং 18 কোটি জনগণের প্রতি অনুরোধ, প্রফেসর ডক্টর ইউনূস স্যারের প্রতি অনুরোধ, আমি যে কথাটি বললাম অনেক গবেষণা করে আমি এটা বের করেছি, এই কথাটা একটু ভেবে দেখবেন। এইভাবে যদি বাংলাদেশ চলে, আশা করি আগামী দিন ফ্যাসিস্টের জন্ম আর কখনো দ্বিতীয়বার বাংলাদেশের সম্ভব না। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষক এই বাংলাদেশে আর জন্ম নেওয়া সম্ভব না। এবং শুধু কথা এখানেই শেষ না, আমাদের সচিবালয় এবং বাংলাদেশের বিভিন্ন অফিস, বড় বড় অফিস, NBR, তারপরে বড় বড় অফিস যেগুলো আছে, এইগুলোর যে বড় বড় কর্মকর্তা, রাজনীতিবিদদের চেয়েও তারা আরও বেশি চালাক। রাজনীতিবিদরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু ওই বড় অফিসার সেই ফাঁক ফোকরগুলো বুঝায় দেয় কীভাবে দুর্নীতি করতে হবে। এই অফিসগুলো যদি, যেরকম একটা উদাহরণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদি ওখানে একজন সৎ এবং একজন মেধাবী লোক বসান এবং 4টার সময় ব্রিফিং করেন যে কত আয়, কত ব্যয় এবং কি হলো এই মন্ত্রণালয়, তাহলে আমার মনে হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সচিবালয় এবং NBR অফিস, বাংলাদেশের শেষ ভূমি অফিস পর্যন্ত এবং থানা এবং অন্যান্য যে অফিসগুলো, DC অফিস, সমস্ত জায়গায় যদি এরকম লোক বসানো হয়, যেটা 18 কোটি মানুষের কামনা, ছাত্র জনতার কামনা, জুলাই গণ অভ্যুত্থান এজন্যই ঘটেছিল যে এই একটা স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ, চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ। এবং এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা থাকে তাহলে আগামী দিন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই রাষ্ট্র হবে সুন্দর একটা রাষ্ট্র, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা তাদের ন্যায্য অধিকার পাবে, এটাই আমি কামনা করি। আর আশা করি আমার এই বক্তব্য ইনশাল্লাহ আপনারা শুনবেন এবং 18 কোটি মানুষের প্রতি অনুরোধ রইল এবং সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সবার প্রতি অনুরোধ রইল, আমার এই বক্তব্য যদি সংবিধানে প্রয়োগ করা হয় তাহলে আশা করি সুন্দর বাংলাদেশ হবে, এতে কোনো ভুল হবে না ইনশাল্লাহ।